আমাদের বাংলাদেশের যেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো আছে, আওয়ামী লীগের যেমন ছাত্রলীগ, বিএনপির ছাত্রদল আর জামাত ইসলামের ছাত্র শিবির। তো তিনটা টিমকে আমরা যদি কম্প্যারিজমে নেই, বিভিন্ন কর্মকাণ্ড, ব্যক্তি জীবন বা তাদের ইউনিভার্সিটিতে চলাফেরা, মুভমেন্ট, হ্যাঁ, একে অন্যের সাথে মোলাকাত, বা ধরেন কলেজ ক্যাম্পাসে তাদেরকে দেখে মানুষের চেহারার মধ্যে কি ভয় তৈরি হবে নাকি আসলে অভয় তৈরি হবে, বা হ্যাঁ, এরকম নানান দিক থেকে আমরা যদি ক্রাইটেরিয়া করি তাহলে বরাবরই ছাত্র শিবির রাইট নাও গত আমি যদি ধরি 2000 থেকে 2024 এই দুই যুগে শিবিরের যে অবস্থানটা সেটা অনেকটা পজিটিভ অবস্থান তৈরি হয়েছে। ছাত্রলীগ ছাত্রদলের মিছিলে আপনি 100 থেকে 50টা পাবেন ন্যাচারাল স্টুডেন্ট আর 50টা পাবেন বহিরাগত, কিন্তু শিবির একমাত্র টিম যারা 100টা স্টুডেন্টের মধ্যে 100টাই স্টুডেন্ট থাকে, বহিরাগত থাকে না। এখন কেন বলে হঠাৎ করে ভাই শিবিরের প্রশংসা? দেখেন, এত ভালো কিছুর পরেও ক্যাম্পাসগুলোতে দীর্ঘদিন যাবৎ শিবির রাজনীতি করতে পারেনি। এখন পরিবর্তিত একটা সরকার ব্যবস্থার মধ্যে শিবির কিন্তু আবার রাজনীতিতে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। আবার বৈষম্য বিরোধী আন্দোলনের পরে শিবিরের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্নও তুলেছে যে ছাত্রলীগের মধ্যে তারা ভিড়া গিয়া যেই কি বলা হয় যে নিজেরা ছাত্রলীগের সময় সুযোগ সুবিধা নিছে, এখন আবার সুযোগ বুঝা তারা নিজেদেরকে শিবিরের বিভিন্ন টাইপের নেতা হিসাবে প্রকাশ করেছে। তারা এরকম গোপন গোপন অনেক খেলা খেলে। এটার কারণে আবার একটা নেগেটিভিটি চলে আসছে এই সরকারের পতনের পর, যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখলাম বা এই আন্দোলনের পেছনে শিবিরের একদম মূল সারির নেতারা কানেক্টেড ছিল, আন্দোলনকে লিড দিয়েছে, এই জিনিসটা আবার অনেক জায়গায় মানতে পারে না। অ্যাজ এ রেজাল্ট সমস্যা হলো কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, যেটাকে সংক্ষেপে বলা হয় জাকসু, তো জাকসুর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের মতবিনিময় সভা ঘটছিল। আর সেই সভায় ছাত্র শিবিরের নেতাদের উপস্থিতিকে কেন্দ্র করে সেখানে মানে একটা হট্টগোললা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতিটা এখানে কি, যে এখানে আরও কিছু ছাত্র সংগঠনগুলো উপস্থিত ছিল, তবে রাজনৈতিক দল হিসাবে সেখানে ছাত্র শিবিরের উপস্থিতিটা যখন দেখা গেছে, এতেই বাড়ছে ভেজালটার মূল ভেজালটা যেভাবে আসছে যে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে একটা সভা চলছিল। সভার শুরুতে পরিচয় পর্ব চলাকালে আপনার দেখা গেল যে কি এখানে কি বলা হয় যে শিবিরের অনেক নেতাকর্মী তারা রাজনৈতিকভাবে তাদের পরিচয় দিচ্ছে, আর এতে আপনার এই ঘটনাটা হট্টগোলের দিকে এক পর্যায়ে গিয়া প্রোগ্রামটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি এখানে সবাই অংশ নেওয়া ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বলছে এটা ছিল জাকসুর আভ্যন্তরীণ নির্বাচনকে সামনে রেখে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় মতবিনিময় সভা। পরিচয় পর্বের সময় ছাত্র শিবিরের 5 জন নেতাকর্মী নিজেদের পরিচয় দিলে ছাত্রদলের কর্মী মোহাম্মদ শরীফ সভায় তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, শিবির থাকলে কয়েকটি সংগঠন সভায় থাকবে না। এর পরপরই উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে বামপন্থী ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা সভা থেকে বেরিয়ে যায় এবং শিবিরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে মিছিল শুরু করে। এই সময় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন সহ অন্য কিছু দলের নেতাকর্মীরা ছাত্রদল এবং বাম দলগুলোকে আবার বাকশাল ও মুজিববাদের সহযোগী বলে স্লোগান দিয়ে সভাস্থল ত্যাগ করে। মানে বুঝতে পারছেন তো এখানে পরিস্থিতিটা কি হচ্ছে? শিবির বনাম ছাত্রদল, আবার ছাত্রদল আবার এখানে বাকশাল মুজিববাদী সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছে, শিবিরকে তারা চিহ্নিত করছে আপনার সন্ত্রাসী সংগঠন হিসাবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ফ্রন্টের যিনি একজন নেতা আছেন তিনি বলছেন, জাবিতে কবির হত্যার ঘটনায় 22টি ছাত্র সংগঠন মিলে 1989 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তো আমরা কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে আলোচনা করতে চাই না। আবার কি বলে যে এখানে তারা আবার মানে এখানে নানান ঘটনা। এখন এগুলোর কারণটা কি আসলে? আওয়ামী লীগ শিবিরকে নিষিদ্ধ করছিল বা জামাতের রাজনীতি নিষিদ্ধ করছিল, এখন তো আওয়ামী লীগ নাই, তো এখন আবার তাদের রাজনীতিটা কেন এখানে নিষিদ্ধের ইস্যু আসে? এখানে আসে এই কারণেই যে আগামী দিনের রাজনীতিতে ক্ষমতাকে কেন্দ্র করে যেই সিস্টেমটা এখন এই মুহূর্তে কিছুটা মাঠ পর্যায়ে আসছে, সেখানে কিন্তু প্রত্যেকটা দল তাদের জানান দিচ্ছে। আর এই জানানের কারণে একে অন্যকে দেখেন, কেউ মুজিববাদের দিকে ঠেলা দিচ্ছে, কেউ সন্ত্রাসী হিসেবে ঠেলা দিচ্ছে। আসলে এখানে মাঝখানে ফায়দা হচ্ছে কার? এগুলো কিন্তু একটা চিকন কথা, আপনারা যারা বোঝান নিশ্চয়ই বুঝতে পারছেন। সেন্ট মার্টিনে বসবাস করেন এমন অসংখ্য মানুষ আছেন যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন। ইনবক্সে অনেক মেসেজ,
তারপর হচ্ছে যে আপনার কি বলা হয় যে মেইলও আসছে যে ভাই আমাদের বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন, একটু মানুষের কাছে বিষয়টা জানান বা সরকারের দৃষ্টি আকর্ষণ করা। তো সরকারের দৃষ্টি পড়ছে বিধায় আবার সরকারকে আরেক দিক থেকে দৃষ্টি আকর্ষণ গেল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে হঠাৎ করেই সেন্ট মার্টিন ইস্যুতে বেশ কিছু কড়াকড়ি রুলস জারি করা হলো। অবশ্যই এটা সেন্ট মার্টিনের ভালোর জন্য, কিন্তু পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আজকেও সেন্ট মার্টিনে যেই বিক্ষোভ হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে, অনশন করেছে, তারপর সেখানে যে কুকুরগুলো আছে তাদেরও খাবার নাই, মানুষ আপনার এই মুহূর্তে অনেক বিপদে আছে। ইভেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সুফল আসার কথা, সেন্ট মার্টিনের জনগণ প্রথম তারাই আওয়াজ তুলছে যে আগের সরকারই ভালো ছিল। এটা কেন? কারণ কোনো রকম পরিকল্পনা ছাড়া হুট করে সেখানে যখন পর্যটক ইস্যুটাকে বন্ধ করে দেওয়া হলো, একটা রুলসের মাধ্যমে সীমিত সংখ্যক পর্যটককে বিভিন্ন নিয়মকানুন ফলো করে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য, থাকার জন্য অনুমতি দিচ্ছে। সেন্ট মার্টিনে বসবাসকারী যে বিশাল জনগোষ্ঠী যারা এই পর্যটন শিল্পকে নির্ভর করে তাদের জীবনযাত্রা, জীবিকা নির্বাহ করত, তারা কিন্তু বিপদে পড়ে গেছে। কারণ সেন্ট মার্টিনের মধ্যে সরকার যেটা চাচ্ছে যে প্রবাল দ্বীপ, এইভাবে চললে 2045-এ নাকি সেন্ট মার্টিন ডুবে যাবে। সরকারেরও কনসেন্ট্রেশন ভালো, সেন্ট মার্টিনের মানুষের জন্যই এই উদ্যোগগুলো, কিন্তু এগুলাকে মিনিমাম লেভেলে সমন্বয় করে আসলে কিভাবে কি করা যায় সেটা আর একটু পরিকল্পনা নেওয়া দরকার। কারণ 45 পর্যন্ত ডুবা যাবে, এখন যে অবস্থা হয়েছে সেখানে মানুষ বলছে আমরা তো না খাইয়ে মরে যাবো, 45 পর্যন্ত আমরা অপেক্ষা করতে করতে তো ভাই আমাদের আর মানুষই থাকবে না এখানে। তা আমার মনে হয় যে সেন্ট মার্টিন ইস্যুতে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো সরকার এখানে প্রাকৃতিক বা জীববৈচিত্র্য রক্ষায় বা প্রবাল দ্বীপকে রক্ষায় আমাদের পরিবেশ এবং যে অধিদপ্তর আছে রিজওয়ানা ম্যাডাম, তিনি যে উদ্যোগগুলো নিয়েছেন সুন্দর, কিন্তু সেখানের মানুষের জীবনযাত্রাটাকে আরেকটু ফোকাস করা উচিত। পর্যটককে যেভাবে এখন সীমিত করা হয়েছে, এলাকাবাসীর দাবি বা বক্তব্য যে এখানে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, অনেকে সেখানে ইনভেস্ট করছিল বড় বড়, সেই ইনভেস্টররাও সেখানে লসের মুখে পড়ে গেছে। আর সেখানের মানুষের এই মুহূর্তে কর্ম নাই, ব্যবসা বাণিজ্য বন্ধের পথে। আর এরকম যদি চলে 2-4-6 মাস, তাহলে তারা আন্দোলনে নামবে। এখন সেন্ট মার্টিন একটা বিচ্ছিন্ন দ্বীপ, সেখান থেকে আন্দোলনে নাইমে আর কি হবে? কিন্তু কোথাও না কোথাও যেহেতু বৈষম্য বিরোধী সরকার আসছে, এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা, তো সেই প্রত্যাশা থেকে সেন্ট মার্টিনের জনগণের কথা চিন্তা করে আমার মনে হয় যে আরেকটু গভীরভাবে চিন্তা করা দরকার, বা সেখানে হয়তো কিছু রুলস করা যেতে পারে যে হ্যাঁ, পর্যটকরা গেলে এই আইন কানুনগুলো মানতে হবে। আগে যেমন যা খুশি করা গেছে ওইরকম যেন করা যেতে না পারে, বা যদি রেস্ট্রিক্টেড কোনো এরিয়া থাকে যে এই এলাকাটাতে মুভমেন্ট প্রয়োজনে না করবে, এরকম কিছু রুলস দেওয়া হলেও সেখানে পর্যটকদের ভ্রমণের জন্য আরেকটু সুযোগ সুবিধা দেওয়া দরকার। কারণ এই পর্যটন শিল্পকে কেন্দ্র করেই সেন্ট মার্টিনের যারা নাগরিক আছেন, বছরের পর বছর সেখানে বসবাস করেছেন, তাদের ক্ষুদ্র পুঁজিবারটাকে সেখানে বিনিয়োগ করেছেন, কেউ লোন আছে, কেউ কিস্তি চালাচ্ছে। তো এই জিনিসগুলোতে তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে। আর যার কারণে 2045-এর যে সফলতা সেটা তাদের মাথায় নেয়, তাদের হচ্ছে নগদ বিক্রি পেটে ভাত, পরিবেশ কি হবে সেটা পরে। আমার মনে হয় যে আমরা দেখছি বিভিন্ন প্রতিবেদন, সরকার ভালোর জন্য করছে নিঃসন্দেহে, কিন্তু কিছু ভালো একটু পরেও হলে চলবে, সমন্বয় করে এই ভালোটাকে আসলে কিভাবে করা যায় সেই দিকে একটু নজর দেওয়া উচিত। কারণ জনগণের বক্তব্য, আপনারও উপদেষ্টা হয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সব খাচ্ছেন পাচ্ছেন, তা আমার ঘরে কি ভাত পোষাইছেন? অথবা সেন্ট মার্টিনের যেই জনগণ আছেন তাদেরকে পুনর্বাসন করার ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে, অথবা রাষ্ট্র থেকে তাদেরকে ভর্তুকি দেওয়ার ব্যাপারে যে কোনো একটা পলিসি অ্যাডপ্ট করলে ওই মানুষগুলো যতটা এখন ঝামেলায় আছে ততটা ঝামেলা থাকবে না। আবার এই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যে হোটেল মোটেল বিভিন্ন ব্যবসা কর্মসংস্থান বাহিরের মানুষও সেখানে করত, তারাও কিন্তু বিপদে আছে, কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে। তো সরকার তো আর কেউ ভাত খাওয়ায় না, নিজেরা খায় ঠিকই। তো এই জায়গাগুলো থেকে মানুষের আসলে এই জায়গাতে বিরক্তি চলে আসছে, ক্ষোভ চলে আসছে যে আগেই তো ভালো ছিলাম। এটাকে ডিল করার দায়িত্ব সরকারের, তবে রুডলি না, টেকনিক্যালি।